প্রথমেই বলি ভিডিওটা একটু লম্বা, তো স্বাভাবিকভাবেই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওখানে আমি টাইম লাইন করে দিয়েছি টপিক ওয়াইজ, যে কোন টপিকটার ওপরে কতটুকু টাইমে আমি কথা বলছি। এখন কথা হলো ভিডিওটাতে থাকছেটা কি। দেখো, এই ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে আমি কথা বলছি। এক, এসএলএসটির বিজ্ঞপ্তি বেরিয়েছে, বেশ কিছুদিন হলো, পরীক্ষা হবেই আমরা মোটামুটি সবাই ধরে নিয়েছি। আজকে 16ই জুন যখন এই ভিডিওটা আমি শ্যুট করছি, তখন আজকে ভ্যাকেন্সি লিস্ট বেরিয়েছে ক্যাটাগরি ওয়াইজ, এবং সেকেন্ড হচ্ছে যে আজকে থেকেই ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাওয়ার কথা। তো আমার ইউটিউবে একটা চ্যানেল আছে স্কুল সার্ভিস বাংলা, আর একটা দুটো চ্যানেল আছে ইনফ্যাক্ট, স্কুল সার্ভিস বাংলা, অনলাইন বাংলা ক্লাসরুম। সেখানে আমি কিছু ভিডিও আপলোড করি, মূলত এসএলএসটি রিলেটেড ভিডিও। এছাড়া ফেসবুকে আমার একটা প্রোফাইল আছে স্কুল সার্ভিস বাংলা নামে, সেখানেও আমি মাঝে সাঝে কিছু পোস্ট করি। তো এই দুটো জায়গাতে বেশ কিছু কমেন্ট এসেছে, এবং এখানে যেহেতু আমার ফোন নাম্বারটা কোনো না কোনো কারণে রেখে দেওয়া রয়েছে, আমি ভেবেছিলাম যে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে তারা মেসেজ করতে পারে হোয়াটসঅ্যাপে। বাট অনেকে ফোন করছে, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজও করছে, অনেকে পার্সোনালিও আমাকে ওই ফেসবুকে বা ইউটিউবের যে কমেন্ট, ওখানে কমেন্ট করে জানাচ্ছে। এখন দেখো, ইদানিং আমি একটু ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি। সত্যি কথা বলতে কি, আর তো মাত্র 3টে মাস আছে, ফলে আমার কাছে যারা নাকি ডিরেক্টলি প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য আমার কিছু প্ল্যানিং রয়েছে, সেগুলো এক্সিকিউট করার জন্য আমাকে খুব ব্যস্ততার মধ্যেই থাকতে হচ্ছে। এই কারণে সবার ফোন ইন্ডিভিজুয়ালি অ্যাটেন্ড করা বা মেসেজের উত্তর দেওয়াটা আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। সেজন্য আমি ভেবেছি যে তোমাদের যা কিছু কোয়ারি তার একবারে উত্তরটা আমি দিয়ে দিই। 2 নম্বর হচ্ছে, এই 3 মাসে ঠিক কিভাবে প্রিপারেশন নিলে আমরা মোটামুটিভাবে আমরা যে যে জায়গাতে আছি সেই জায়গাতে থেকে আমাদের সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবো। কেউ খুব রেডি হওয়া অবস্থাতে আছে, কেউ মোটামুটি রেডি হওয়া অবস্থাতে আছে, আবার কেউ তুলনামূলকভাবে নতুন এখন অনেক কিছু জোগাড় যন্ত্র করার চেষ্টা করছে। তো এই 3 ক্যাটাগরির স্টুডেন্টের জন্যই কী রকম প্রিপারেশানটা নিলে আমাদের প্রিপারেশানটা সর্বোচ্চ সাধ্যের লেভেলে পৌঁছাবে, সেই জায়গাটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। দেখো, আমি যতটুকু অবজার্ভ করি তাতে আমাদের বাংলা নিয়ে যারা পড়াশোনা করছে তাদের মধ্যে সেই স্টুডেন্টরা এরকম 3টে ক্যাটাগরিতে বিভক্ত। ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরি। 3টে ক্যাটাগরির স্টুডেন্টের কী কী ক্যারেক্টারিস্টিক সেটা আমি আমার মতো করে এখানে লিখেছি, এইটাকে আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করি। ফার্স্ট ক্যাটাগরির স্টুডেন্ট, এখানে কারা পড়ছে? 1.5 বছর বা তার বেশি সময় ধরে যারা প্রিপারেশান নিচ্ছে। এই প্রিপারেশান মানে কিন্তু শুধু ওই মাঝে মাঝে একটু উল্টালাম এরকম নয়, মানে যারা খুব নিবিড় অনুশীলন করছে তাদের কথা বলছি। যারা একেবারে টাইম ধরে ধরে পুরো ডিভোশন দিয়ে এই প্রিপারেশানটা চালিয়ে গেছে তাদের কথা বলছি। ফলে সম্পূর্ণ সিলেবাস এদের নখদর্পণে, একদম A to Z সিলেবাস মুখস্থ অবস্থায় আছে। সাহিত্যের ইতিহাসে প্রাচীন ও মধ্যযুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত টানা বলে যেতে পারবে যে এইখানে রয়েছে। বাংলা আধুনিক যুগে প্রবন্ধের মধ্যে ঠিক এই 10 জন রয়েছে, বাংলা নাটকের মধ্যে ঠিক এই কজন রয়েছে, একদম ধরে ধরে বলে দিতে পারবে। ওকে, এইভাবে সিলেবাসটা যাদের নখদর্পণে রয়েছে তাদের কথা। 3 নম্বর হচ্ছে, অন্তত একবার ভালো করে রিভিশন হয়ে গেছে। দেখো, একবার তো গোটা সিলেবাসটাকে পড়ে ফেলেছে, সাহিত্যের ইতিহাস চর্যাপদ থেকে শুরু করে একেবারে নাট্যকার রবীন্দ্রনাথ পর্যন্ত, অনুবাদ অনুষঙ্গে একেবারে কালিদাস থেকে শুরু করে সেই তোমার টি.এস. এলিয়ট পর্যন্ত পুরো সিলেবাসটা একবার কমপ্লিট করে ফেলেছে। ভালো হোক খারাপ হোক, একবার হয়েছে, পরে আরও একবার, অ্যাটলিস্ট একবার রিভিশন হয়ে গেছে। ওকে, তার ফলে গোটা সিলেবাসটা মোটামুটি এদের আয়ত্তে চলে এসেছে। 4 নম্বর হচ্ছে, সমস্ত নোট এবং বই এদের হাতের কাছে আছে। এরা হতে পারে ইন্ডিভিজুয়ালি পড়াশোনা করছে বাড়িতে, অথবা হতে পারে গ্রুপ স্টাডি করছে, অথবা হতে পারে কোনো স্যার ম্যাম বা কোনো ইনস্টিটিউটের কাছে পড়ছে। ফলত এদের কাছে নোট রয়েছে। ধীরে 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 এরা দীর্ঘদিন ধরে নোটগুলো রেডি করেছে। এক বা একাধিক সাহিত্যের ইতিহাসের বই, এক বা একাধিক ব্যাকরণ বই এদের হাতের কাছে রয়েছে, এবং টেক্সট বইগুলোও রয়েছে। সেখান থেকে এরা ধীরে ধীরে নোট করে নিয়েছে, এবং বইগুলোতেও কখনো কখনো হাইলাইট করে নিয়েছে বা এটা সেটা আর কি, মোটামুটি ভালোভাবে ঘাটাঘাটি হয়েছে সিলেবাসটা। ওকে, এদের নতুন কিছু এই মুহূর্তে আর জোগাড় করার নেই, এরা জানে সব কিছু এদের রেডি। এবার এই আগামী 3টে মাস শুধু এরা প্রিপারেশান নেবে, এই হলো ব্যাপার। আরেকটা হচ্ছে, ফুল মক টেস্ট দিলে এরা 60-এর মধ্যে 45+ নম্বর পাবে।
ওকে, ধরো ফুল মক টেস্ট দিল, 60 মার্কসের একটা মক টেস্ট যদি এবার নেওয়া হয়, আমি যদি কথার কথা আমি বা অন্য কেউ একটু স্ট্যান্ডার্ড কোশ্চেনে 60টা প্রশ্নে একটা মক টেস্ট নিল গোটা সিলেবাসের ওপরে, 9-10 হতে পারে, 11-12 হতে পারে, ঠিক আছে, গোটা সিলেবাসটা উপরে 60 নম্বরের পরীক্ষা নিল, তারা অ্যাটলিস্ট 45 পাবে। 45-এ তারা চাকরি পাবে না, বাট এই মুহূর্তে তারা এই পর্যায়ে রেডি আছে যে 45 মার্কসটা তারা পেয়ে যাবে। এবার চাকরি পাওয়ার জন্য কীরকম দরকার, মোটামুটিভাবে 54 যদি 60-এ পরীক্ষা হয় তাহলে 54 পেলে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে আমরা কনফার্ম লিস্টে ঢুকতে পারবো। ওকে, আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা ওদেরকে আমি যে কাট অফ মার্কস দিয়েছি সেটা হচ্ছে 55, মানে তুমি প্রতিদিন যে পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষাগুলোতে তুমি 55-এর মধ্যে ঢোকার চেষ্টা করো, তাহলে দেখা যাবে যে তোমার চাকরি পাওয়ার একদম কনফার্ম লিস্টে, প্রথম লিস্টেই তোমাদের নাম চলে যাবে। ওকে, এবার এটা ডিফার করবে, ধরো যদি কোশ্চেনটা খুব ইজি হয় তখন এই 55 তার উপর একটু বেশিও হতে পারে, আবার 55 থেকে একটু কমও হতে পারে। যদি একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় সেক্ষেত্রে 50 পেলেও ডাক পাওয়া যেতে পারে। ক্যাটেগরি আছে তো, ফলে এক্স্যাক্টলি তো বলা মুশকিল, তবে হ্যাঁ একটা টার্গেট সেট করা হয়েছে যে 55, এটা খুব কম হলে 54। তাহলে এই 45 থেকে 54 মানে 54, এই যে 9 মার্কস, এই 9 মার্কসের জন্য আগামী 3 মাস এদের প্রিপারেশন নিতে হবে, যাতে করে এই 9 মার্কসের যে শৃঙ্গটা, মানে এভারেস্টে চড়তে গেলে কি হয়, এভারেস্টের প্রথম দিকে বেশ খানিকটা অংশ কোনো সমস্যা নেই, বাট ওই যে তারপরের অংশটুকু ফাইনাল যে কয়েকশো মিটার বা 100 মিটারেরও একটু কম, আমি শুনেছি ওই জায়গাটাকে ডেঞ্জারাস জোন বা এরকম কিছু একটা বলে, মানে ওইটুকু অতিক্রম করাটা খুব ডিফিকাল্ট। তো এখানেও তাই, ওই 45 থেকে 54 এই যে 9 মার্কসের এই গ্যাপটা ফিল আপ করা, এইটা এদের লক্ষ্য এই 3 মাসে। এদের জন্য প্রিপারেশন কেমন হবে সেটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। ওকে, 2 নম্বর সেকেন্ড একটা ক্যাটাগরি আমার মনে হয়েছে যে এরা ওদের থেকে একটু পিছিয়ে রয়েছে প্রিপারেশনের দিক থেকে। 6 মাসের বেশি সময় ধরে এরা প্রিপারেশন নিচ্ছে, মানে এরা অনেক দিন নাও নিতে পারে, বাট 6 মাস বা তার বেশি সময় ধরে এরা নিবিড় প্রিপারেশনটা নিচ্ছে। ওকে, অথবা এমনও হতে পারে হয়তো 1-1.5-2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে কিন্তু অতটা ভালো নেই, মানে ওই মোটামুটিভাবে, মানে ওই ক্যাটাগরির মধ্যে যেতে পারে না, তবে হ্যাঁ এরা মোটামুটিভাবে সিলেবাসটা মোটামুটি রেডি বা মোটামুটি জানা আছে, এদের সিলেবাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে, মানে একেবারে মুখস্থ নেই গোটা সিলেবাসটা, বাট এরা মোটামুটিভাবে সবটা একটু উল্টে পাল্টে দেখেছে। ওকে, সিলেবাসের সমগ্র অংশ অন্তত একবার চোখ বোলানো আছে, মানে সাহিত্যের ইতিহাসে চর্যাপদ থেকে শুরু করে একেবারে নাটকে রবীন্দ্রনাথ পর্যন্ত, বা ব্যাকরণে ধ্বনি থেকে শুরু করে বাচ্য পর্যন্ত, বা টেক্সটে আমি 9-10-এর কথা বলছি, 11-12 বলে 11-12-এর অংশটা অ্যাড হবে, বা তোমার টেক্সটে একেবারে 9-এর সাহিত্য সঞ্চয়নে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে শুরু করে একেবারে কোনির লাস্ট মাদ্রাজে তোমার কি বলে যে সাঁতার প্রতিযোগিতা, কিংবা সাহিত্য সম্ভারের একেবারে শেষ অংশ। ওকে, এইটা সম্পর্কে মোটামুটি সব জায়গায় একটু ঘাটাঘাটি করা আছে, সবটা খুব ভালোভাবে না হলেও মোটামুটিভাবে উল্টে পাল্টে দেখা আছে। নোট এবং বই 60% এদের হাতের কাছে আছে, ধরো গোটা নোটটা এদের নাও থাকতে পারে, কিন্তু মোটামুটি 60% নোট এদের কাছে আছে। বইও তাই, মোটামুটিভাবে 60% বই এদের হাতের কাছে রয়েছে, এই রকম, বাকি কিছুটা আর কি জোগাড় করে নিতে হবে এর মধ্যে। আর ফুল মক টেস্ট দিলে এরা মোটামুটি 30+ নম্বর পাবে 60-এর মধ্যে। এই অবস্থা যাদের, তাদেরকে আমি সেকেন্ড ক্যাটাগরিতে রেখেছি, মানে প্রথম ক্যাটাগরির তুলনায় এরা একটু কম রেডি, বাট এরা একটু এফোর্ট দিলেই ওই জায়গাটাতে চলে আসবে। ওকে, 3 নম্বর একটা ক্যাটাগরি আছে যারা অনেকটাই নতুন, তেমন কোনো প্রিপারেশন নেই। ধরো প্রতি বছরই তো বিএড পাশ করে বেরোচ্ছে, এরকম অনেকেই বাংলার স্টুডেন্ট আছে যারা বিএড পাশ করে বেরোচ্ছে, বিএড কমপ্লিট হয়ে গেছে, বাট এসএলএসটি নিয়ে এখনও সেভাবে প্রিপারেশনটা নেওয়া হয়ে ওঠেনি, অথবা হালকা, মানে এমন বলতে পারবে না যে আমি এসএলএসটিতে অনেক কিছুই পড়ে ফেলেছি বা কিছু, এই রকম যারা, সিলেবাস সম্পর্কে ধারণা খুব একটা স্পষ্ট না, মানে মোটামুটিভাবে সাহিত্যের ইতিহাস থেকে আসে, টেক্সট থেকে আসে, ব্যাকরণ আসে, এগুলো জানে, কিন্তু টেক্সটের বইগুলো 6টা বই কী কী, 9-10-এ 11-12-এ 10খানা বই, সেগুলো কি কি, এইগুলো হয়তো পুরোটা ধারণা বলতে পারবে না, বা এই বইগুলোতে সিলেবাস কী কী আছে কম বেশি সেটাও অতটা ধারণা নেই, বাট মোটের ওপর
বাংলার স্টুডেন্ট হওয়ার সুবাদে কিছুটা ধারণা আছে এরকম। সিলেবাসের 20%ও এখনও যাদের খুব ভালোভাবে তৈরি হয়নি, ঠিক আছে, এই রকম স্টুডেন্ট, মানে সদ্য কিছুদিন ধরে যারা প্রিপারেশনটা শুরু করেছে, নোট এবং বই তেমন কিছু রেডি নেই এদের কাছে, মানে সাহিত্যের ইতিহাসের নোট এদের হাতের কাছে নেই। মানে ধরো 10% নোট যদি থাকে সেটাকে থাকার কথা বলে না, হ্যাঁ, নোট নেই, বা ব্যাকরণের ক্ষেত্রেও সেরকম কোনো স্টাডি মেটেরিয়াল বা বই যে খুব নিবিড়ভাবে পড়া হয়েছে তেমনটাও নয়। ফুল মক টেস্ট দিলে 30-এর কমই এরা পাবে, মানে আন্দাজে টিক মারার কথা বলছি না আমি, 60টা প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম 30টা প্রশ্ন বা 30-এর কম প্রশ্ন এরা মানে একেবারে দেখেই উত্তর করতে পারবে এরকম। বাকিগুলো হতে পারে এরকম ভাবনা যে এইগুলো একটু চেষ্টা করলে আমি পারবো, কিন্তু ওই মুহূর্তেই সে করে উঠতে পারছে না, এরকম কথা বলছি। ওকে, এই ক্যাটাগরিটাকে আমি থার্ড ক্যাটাগরিতে ফেলেছি স্টুডেন্টদের মধ্যে। তুমি যদি এর মধ্যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে পড়ো, সেক্ষেত্রে আমি বলবো যে তুমি সেই পার্টিকুলার সেকশানে আমি যে আলোচনাটা করছি তুমি সেই আলোচনাটা শুনতে পারো, অথবা প্রত্যেকটা ক্যাটাগরির শুনে তোমাকে তো আলটিমেটলি ওই ফার্স্ট ক্যাটাগরিতে যেতে হবে। তুমি যদি থাকো ওই ক্যাটাগরিতে তাহলে তুমি সেখানে আরও বেশি তোমার জায়গাটাকে মজবুত করবে, 45 থেকে 54। আর যদি তুমি সেকেন্ড বা থার্ড ক্যাটাগরিতে থাকো তাহলে তুমি নিজেকে অনেক বেশি উইল ফোর্সের সাহায্যে এবং পরিশ্রমের দ্বারা তুমি ওই জায়গাটায় পৌঁছে যেতে হবে এর মধ্যে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই অনুযায়ী আমি এবার যে স্ট্র্যাটেজি আমি ফলো করতাম স্টুডেন্ট হলে, বা আমি টিচার হিসাবে আমার স্টুডেন্টদেরকে যে সাজেশান দিচ্ছি বা যে গাইডেন্সটা দিচ্ছি, আমি তোমাদের উদ্দেশ্যেও সেই কথাগুলোই বলছি। এবার বলি এই ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য আমার পরামর্শ কী হবে। এই 2.5 মাসে তোমার টিউশন পড়ার কোনো মানে হয় না। তার কারণ হচ্ছে, দেখো, যে ব্যাচে তুমি আছো বা থাকবে সেই ব্যাচে স্যার ম্যাডামরা অনেকেই নতুন স্টুডেন্ট কিছু নেবেন। আসলে স্যার ম্যাডামদের তো দোষ নেই, এই সময়টাতে অনেকেই ভর্তি হতে চাইবে। ওই সেকেন্ড আর থার্ড ক্যাটাগরির যে স্টুডেন্টরা তারা অনেকে ভর্তি হতে চায়, তারা তো চায় একজন টিচারের কাছে ভর্তি হই। এবার যেসব স্যার ম্যাডামরা পড়াচ্ছেন, তুমি যাদের কাছে পড়ছিলে বা তুমি যাদের খোঁজ খবর জানো তাদের কাছেই তো এরা ভর্তি হবে। এবার হবে কি, স্যার ম্যাডামরা এদের নিয়েই ব্যতিব্যস্ত থাকবেন। এদের যে কোয়ারিগুলো সেগুলো একেবারে বেসিক কোয়ারি, মানে এদেরকে একেবারে ওই প্রথম তুমি অনেক আগে যে জিনিসগুলো করেছো ওরা এখন হয়তো সেই জিনিসগুলো হাত দেবে। স্বাভাবিকভাবেই স্যার ম্যাডামরা ওইগুলো নিয়েই রপ্ত করবেন, কারণ ওদের সংখ্যাটা তো বেশি। তোমাদের মতো রেডি হওয়া স্টুডেন্টের সংখ্যা যদি 1 জন হয় তাহলে ওদের সংখ্যা 9 জন হবে 10 জনের মধ্যে। তোমাদের সংখ্যা যদি 1 জন হয় তাহলে সেকেন্ড ক্যাটাগরির স্টুডেন্টের সংখ্যা হবে 5 জন মোটামুটি, বা 4 জন। তাহলে আর 5 জন বা 4 জন হবে ওই নতুন একেবারে থার্ড ক্যাটাগরির স্টুডেন্ট। এবার হবে কি, যে স্যার ম্যাডামরা এদের জন্য ভাববেন, কারণ এদের থেকে তারা রেভিনিউটা বেশি পান ইউজুয়ালি। এই জন্য, এছাড়া দেখো তারাও তো পড়তে চাইছে, তাদেরকেও তো স্যার ম্যাডামরা কিছু দেবেন। এই জন্য তোমাদের ক্ষেত্রে হবে কি, যে তোমরা ব্যাচে থাকলে না তোমরা বোর হয়ে যাবে। ধরো একজন টিচার 1 ঘন্টা একটা ক্লাস নিলেন, এই 1 ঘন্টা ক্লাসে তুমি উপস্থিত থেকে দেখবে যে তোমার নতুন তেমন কিছু আর শেখা হলো না। সামান্য 2-1টা হয়তো কিছু জিনিস তুমি পেয়েছো, কিন্তু তার জন্য ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাসে বসে থাকার কোনো মানেই ছিল না। সেই সময়টায় তুমি যদি নিজে খাটতে তাহলে তোমার অনেক লাভ হতো। এজন্য আমি বলবো যে তোমরা টিউশন পড়ার কোনো মানে হয় না। ওকে, আরও একটা সমস্যা, সেটা দেখো, তুমি অ্যাকচুয়ালি মেরিটের দিক থেকে তোমার সঙ্গে আমার কোনো ডিফারেন্স নেই। আমি ওই সো কল্ড টিচারের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে কথাটা বলছি। অন্য টিচারদের হয়তো আমার থেকে অনেক বেশি যোগ্যতা আছে, তারা অনেক বেশি হয়তো পণ্ডিতও বটে এবং জানেন বোঝেনও বটে, বাট আমি সত্যি কথা বলতে কি একেবারেই টিচার বলে নিজেকে দাবি করতেই কেমন লজ্জা লজ্জা লাগে। ওকে, বাস্তবতা হচ্ছে তোমাদেরই মতো আমিও তো একজন স্টুডেন্ট, বাট ওই যে ব্যাপারটা যে আমি হয়তো বেশ কিছু বছর আগে চাকরি পেয়েছি, তোমরা হয়তো একটু দেরি। তোমাদের আসলে কপালটা খারাপ সত্যি কথা বলতে কি। আমাদের সময় প্রতি বছর পরীক্ষা হতো। দেখো, তোমাদেরকে আমি খুব রিলেট করতে পারি এই ভেবে যে আমাদের সময় যেটা হতো যে আমরা তো জানতাম যে প্রতি বছর পরীক্ষা হয়, দাদাদের দেখতাম। এবার ধরো আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, হ্যাঁ, এবার হতো কি যে আমি দেখতাম যে আমাদের যারা সিনিয়ররা ছিল
তারা না ওই যাদের স্কুলে আসার চিন্তাভাবনা থাকতো তারা ওই মোটামুটিভাবে এমএ পড়াকালীনই তারা তো জেনে যেত, সব সিলেবাস টিলেবাস তারা রেডি করে নিত এবং প্রিপারেশন শুরু করে দিত। প্রথম চান্সে, খুব বেশি হলে একটা দুটো অ্যাটেম্পটে তারা চাকরি পেয়ে যেত। এবার এরা না মানে খুব একটা কিছু যে টিউশন পড়তো এমন না। তোমাদের কপালটা খারাপ হচ্ছে যে তোমরা দীর্ঘদিন পরীক্ষাটা দেওয়ার সুযোগ পাওনি। তা না হলে আজকে তোমাদের মধ্যে অনেকেই আমার মতো টিচার হয়ে ইউটিউবে একটা পরিচিতি পেতে, মানে ওই সোকল টিচার আর কি, যে না উনি পড়ান। হ্যাঁ, তোমরাও দেখবে, ধরো এই যে এবার যেহেতু ভ্যাকেন্সিটা অনেক আছে না, ফলে ডিসেম্বরেই জয়েনিং হয়ে যাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। তোমরা নিজেরাই দেখবে যে ডিসেম্বরের পরে তোমরাই অনেকে টিউশন পড়াচ্ছ, তোমাদের কাছে তো স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। আমি যারা আমার কাছে নাকি প্রিপারেশান নেয় তাদেরকে আমি এটাই বলি যে দেখো, তোমার কাছে তো আমার স্টাডি ম্যাটেরিয়াল সবই আছে, নোট রয়েছে, কিভাবে আমরা প্রিপারেশান নিচ্ছি সব আছে। তো তোমরা ইভেন আপার প্রাইমারিটা, তোমাদের এই এক্সাম হয়ে যাওয়ার পরই আপার প্রাইমারির পরীক্ষাটা হবে নিশ্চয়ই, তাহলে তোমরা আপার প্রাইমারি পড়ানো শুরু করে দেবে। ওকে, বা 9-10ও পরীক্ষা তো হবেই এরপরে, এমন তো না যে এই পরীক্ষার পরে চিরতরে বন্ধ হয়ে গেল, আবার হবে। তোমরাই পড়ানো শুরু করে দেবে, তোমরাই টিচার হয়ে যাবে, আমাদের থেকে হয়তো আরও ভালো টিচার হবে। হ্যাঁ, এ হচ্ছে বিষয়। তো এই জন্য যে এই এতগুলো কথা যে কারণে বললাম সেটা হচ্ছে, দেখো তোমাদের সাথে টিচারদের না মেরিটগত খুব একটা ডিফারেন্স নেই। ওকে, এজন্য বলছি যে তুমি যে বইগুলো পড়ছো স্যার ম্যাডামরাও সেই বইগুলোই পড়েন। ধরো ব্যাকরণ বইয়ে বামনদেব চক্রবর্তী, আমাদের বর্তমানে লিটন দত্ত স্যারের বইটা বেশ ভালো আমরা দেখি এবং সবাই বলেও, আমি নিজেও দেখেছি। অন্য আরও বেশ কিছু বই আছে, কালীপদ চৌধুরী স্যারের বই ভালো, তো সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বইটা আমি পার্সোনালি দেখি। তো এই বইগুলোকেই মূলত ফলো করা হয়। এবার স্যার ম্যাডামরাও এইগুলো করেন, তোমরাও অনেকেই এই বইগুলোই ফলো করো, অ্যাটলিস্ট বামনদেব চক্রবর্তী। তো ঘটনা হচ্ছে তুমি যেখানে যেখানে আটকে গেছো না, স্যার ম্যাডামরাও ওখানেই আটকে গেছেন। এইবার তারা কি করেছেন যে আমি ধরো ওই জায়গাগুলোতে আটকে আটকে গেছি, এবার আমি অনেক জায়গায় একটু খোঁজ খবর নিয়েছি, কিছু ক্ষেত্রে উত্তর পেয়েছি, কিছু ক্ষেত্রে পাইনি। ওকে, এবার ধরো তুমি দেখবে যে তুমি যে প্রশ্নটা স্যার বা ম্যাডামকে করছো, তুমি যেখানে আটকে গিয়ে তারপরে তো প্রশ্নটা করছো, দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই স্যার ম্যাডামরা ওই জায়গাটাতে ওই মুহূর্তে কোনো একটা খুব আত্মবিশ্বাসের সাথে উত্তরটা দিতে পারবেন না। এই কারণেই পারবেন না যে আসলে সোর্স তো লিমিটেড। হ্যাঁ, এই কারণে এবার এক্ষেত্রে কি হয়, যারা একটু সৎ টিচার, যাদের জানা আছে তাদেরকে তো আমি বলছি না, তারা তো অন্য ক্যাটাগরির মানুষ, তারা আমারও প্রণম্য। কিন্তু আমি বলছি যারা আমার মতো ওই একটু প্রিপারেশান নিজে নিয়েছিল, চাকরি পেয়েছে, এবার ছোট ভাই বোনদেরকে একটু সাহায্য করার জন্য চেষ্টা করছে, এই রকম যারা খুব একটা নলেজ যাদের নেই বাট ওই ঘষতে ঘষতে একটা জায়গায় পৌঁছেছেন, তারা যদি সৎ হন তাহলে তিনি বলবেন যে দেখো এই মুহূর্তে তো আমার মনে পড়ছে না, বা এই মুহূর্তে আমি বুঝে উঠতে পারছি না, আমি চেষ্টা করব ঘেটে দেখতে, বাট আমিও কিছু ক্ষেত্রে উত্তর পাইনি, কিছু ক্ষেত্রে আমি চেষ্টা করে দেখব। আর কিছু কিছু টিচার আছেন যারা একটু চালাকি করতে চান, তারা এটা ওটা বলে একটা বুঝ দেওয়ার চেষ্টা করেন, বাট যারা নাকি একটু বুদ্ধিমান তারা বুঝতে পারে, হয়তো বলে না, এরকম। তো এই সব কারণেই আমি যে পয়েন্টটাতে আসতে চাইছি সেটা হচ্ছে যে তোমার ওই টিউশন পড়ে খুব একটা লাভ হবে না। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে মক টেস্ট দাও, বেশি বেশি করে, বেশি বেশি করে মক টেস্ট দিতে হবে। এবার এই মক টেস্টটা তুমি ঠিক কিভাবে দেবে, আমি আমার মতো করে একটা রুটিন করেছি। সেই রুটিনটা এরকম, দেখো আমি রুটিনটা করেছি এই, ঠিক আছে। এখানে ধরো আমার যে মক টেস্টটা সেটা শুরু হয়ে গেছে জুনের 9 তারিখ থেকে, মানে এক সপ্তাহ হয়ে গেছে, আজকে 16 তারিখ, আজকে আমার এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি। ওকে, তো প্রতি সপ্তাহে 3টে করে টেস্ট এরকম রেখেছি। এবার যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট তারা 3টেই দিয়ে দিচ্ছে এক সপ্তাহে, প্রতি মানে সোম বুধ শুক্র, এরপরে রবিবার দিন এসে এই 3টের ওপরে টোটালটার ওপরে আবার একটা পরীক্ষা, সবগুলোই 60 মার্কসের এক্সাম হচ্ছে। এবার এতে করে কি হচ্ছে, প্রতিদিন সাহিত্যের ইতিহাস, প্রতিদিন টেক্সট, প্রতিদিন ব্যাকরণ একটু একটু করে পড়া হচ্ছে। এইভাবে ধরো এই প্রথম সপ্তাহে প্রাচীন ও মধ্যযুগ পুরোটা,
9-এর সাহিত্য সঞ্চয়ন পুরোটা, ব্যাকরণে ধ্বনির শ্রেণীবিভাগ, ধ্বনি পরিবর্তন এবং সন্ধি পুরোটা, এইটা হয়ে যাচ্ছে প্রথম সপ্তাহে। প্রথম সপ্তাহের শেষে রবিবার, মানে গতকালকে রবিবারে আবার এই প্রথম সপ্তাহের পুরো এইটুকুর পরীক্ষা দিয়ে এই জায়গাটা মোটামুটি একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার যারা অতটা সামলাতে পারছে না তাদের ক্ষেত্রে আমি বলে দিয়েছি যে তারা দুটো করে এক্সাম দিক। মানে প্রথম এক্সামটা তারা দেবে সোম মঙ্গল বুধ 3 দিন পড়ে, বুধবার সন্ধেবেলা। আর 2 নম্বর এক্সামটা বৃহস্পতি শুক্র শনি 3 দিন করে, শনিবার সন্ধেবেলা। এরপরে রবিবার দিন হতে পারে এইটুকুর ওপরে সে আরও ভালো করে একটু পড়লো, কিন্তু এই পরীক্ষাটা 3 সপ্তাহের কমপ্লিট পরীক্ষাটা তাদেরকে আমি নিষেধ করছি দিতে, কারণ এই 3টে কমপ্লিট হয়ে গেলেই তবে এই পরীক্ষাটা সে দেবে, এটাই হওয়া উচিত। ওকে, এবার পরের সপ্তাহের বুধবার দিন সে যখন এই 3 নম্বরটা দিয়ে দিল, তারপরই ওই বুধ বৃহস্পতিবারে সে এই 3টের ওপরে এই 15 নম্বর যে টেস্টটা সেটা দিল। এইভাবে কমপ্লিট করে এটা যেটা দাঁড়াবে, যারা 3টে করেই, সপ্তাহে মোট 4টে করে এক্সাম হচ্ছে, 3টে ওই ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে ওই টোটালটার উপরে। এভাবে জুলাইয়ের 9 তারিখে গোটা সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে। যারা সব থেকে অ্যাডভান্সড তারা জুলাইয়ের 9 তারিখে, মানে সপ্তাহে 4টে করেই এক্সাম তারা দিয়ে দিচ্ছে, তার ফলে জুলাইয়ের 9 তারিখে তাদের পুরো সিলেবাসটা একদম শেষ হয়ে যাচ্ছে। দেখো, সাহিত্যের ইতিহাসটা এখানে শেষ, নাট্য সাহিত্যে অনুবাদ অনুষঙ্গ এখানে শেষ। ওকে, এই দুটো হচ্ছে ভারতীয় সাহিত্য, এই দুটো হচ্ছে আন্তর্জাতিক সাহিত্য। টেক্সট পোর্শনটাও এরকম, এইটাতে 9-এর সাহিত্য সঞ্চয়ন শেষ, এটাতে 10-এর সাহিত্য সঞ্চয়ন শেষ, এখানে এসে সাহিত্য সম্ভার 9-10 শেষ, এখানে এসে প্রফেসর শঙ্কু, আর এখানে কোনি শেষ। 11-12-এরটা আলাদা আছে, যেহেতু ওখানে সিলেবাসটা বলেনি, ফলে আমরা ওই পুরনো সিলেবাস নতুন সিলেবাস দুটোর জন্য দুটো আলাদা রুটিন করেছি, কিন্তু টেক্সট পোর্শনটা আপাতত বাদ রেখে বাকিটার মক টেস্ট হচ্ছে। ব্যাকরণের ক্ষেত্রেও তাই, এইভাবে পুরো ধ্বনি থেকে শুরু করে এখানে আমাদের বাক্যবাচ্য শেষ হয়ে যাবে জুলাইয়ের 7 তারিখে, 9 তারিখে। আর যারা দুটো করে দিচ্ছে, 3টে করে দিতে পারছে না, তাদের ক্ষেত্রে জুলাইয়ের 25 তারিখে শেষ হবে এই পুরো অংশটা। তাহলে এই জুলাইয়ের 9 তারিখে বা 25 তারিখে দুবার পুরো সিলেবাসটা শেষ হয়ে যাবে। দুবার, ধরো এইটুকু এক এক করে তো দিচ্ছে, তারপরে আবার এই 18 নম্বরে এই গোটাটা আবার দিচ্ছে। এইভাবে আবার ধরো মাসের শেষে আবার ফুল মক টেস্ট দিচ্ছে। ওকে, জুনের শেষে একটা, জুলাইয়ের শেষে একটা, আর তারপরে এই জুলাইয়ের 25-এর পর থেকে, 9-এর পর থেকে আর কি, এইভাবে আর কি সেকশন ওয়াইজ প্রাচীন ও মধ্যযুগ সোমবার দিয়ে দিল, বুধবার দিন প্রবন্ধ দিয়ে দিল, শুক্রবার কাব্যকবিতা দিয়ে দিল, আবার যদি কেউ আরও একটু স্পিডে এগোতে পারে সে সোমবার এটা দিল, মঙ্গলবার এটা দিল, বুধবার এটা দিল, বৃহস্পতিবার এটা দিল। ওকে, এরপরে এইভাবেই অনুবাদ অনুষঙ্গ, এরপরে টেক্সট এখানে 9 সাহিত্য সঞ্চয়ন একবারে দিয়ে দেবে, 10-এর সাহিত্য সঞ্চয়ন, তারপরে 9-10-এর সাহিত্য সঞ্চয়ন তার পরের সেটে পুরোটা, এইভাবে ধরে ধরে এগিয়েছে। ব্যাকরণেও এরকমভাবে অধ্যায় ভিত্তিক এরকমভাবে মানে একবার করা হয়েছে, তারপরে আবার সম্পূর্ণ অংশগুলো করে ফাইনালি এখানে হচ্ছে ফুল মক টেস্ট। এগুলো হচ্ছে প্রতি রবিবার করে একটা করে ফুল মক টেস্ট হবে জুলাই মাসের পর থেকে। ওকে, জুলাই মাসে, অগস্টে তো প্রতি সপ্তাহে 2 বা 3টে করে মক টেস্ট হবে। এই হচ্ছে আমি রুটিন করেছি, তো তোমরা এভাবেও করতে পারো, অথবা তোমরা ওই মানে এরকম ছোট ছোট অংশ না করে তোমরা সাহিত্যের ইতিহাস আমি প্রথমে দিলাম, যেটা হচ্ছে আমি সেকেন্ড স্টেজে দিয়েছি, এই জায়গা থেকে আমি যেটা দিয়েছি, তোমরা এটাকে শুরুতেও করতে পারো তোমাদের যেরকম মনে হয়। কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ফুল মক টেস্ট শুরুতে দেওয়াটা ঠিক হবে না। তুমি 1-2 টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারো, বাট ফুল মক টেস্টটা প্রথমে দিলে হবে কি, তোমাকে তো এখনও পড়তে হবে, তাই না? তো সেই পড়ার জন্য তুমি ছোট ছোট আকারে যদি পরীক্ষাগুলো দিতে দিতে তারপরে বড় বড় করে এগোতে পারো, তাহলে হবে কি তোমার প্রিপারেশনটা ভালো হবে। এবার অগস্ট মাস থেকে তখন আর তুমি ওই ছোট ছোট পার্টে আর পড়ছো না, তখন অনেক বড় বড় পার্টে। অগস্ট মাস যখন আমাদের পৌঁছাবে তখন আমরা এই রকম ধরনের পরীক্ষা দেব,
হ্যাঁ, প্রাচীন মধ্য আধুনিক যুগ পুরোটা একদিনে দিলাম, অনুবাদ অনুষঙ্গ ভারতীয় আন্তর্জাতিক সাহিত্য পুরোটা একদিনে, টেক্সট, সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার, শঙ্কু কোনি একদিনে, ব্যাকরণ সম্পূর্ণ অংশ একদিনে, বঙ্গানুবাদ পুরোটার উপরে একটা সেট হবে একদিনে। আর তারপরই এই কটা হয়ে গেলেই তারপর থেকে ফুল মক টেস্ট, একদিন পর পর একদিন। এতে করে কি হবে যে একদম ধারাবাহিকভাবে স্টেজ বাই স্টেজ তুমি, মানে স্টেপ বাই স্টেপ তুমি প্রিপারেশনটাকে একদম চূড়ান্ত জায়গাতে নিয়ে যেতে পারবে। ওকে, এই হচ্ছে বিষয়। আর মক টেস্টটা আমি আমার স্টুডেন্টদের জন্য এভাবে আমি সাজিয়েছি। তোমাদের মধ্যে অনেকে হয়তো আগে কখনো আমার কাছে পড়েছো, তারা হয়তো জানবে। এইভাবে হচ্ছে মক টেস্টটা আমি সাজিয়েছি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো তোমরা এইভাবে করতে পারো, এটা হলো এক। এবার হতে পারে যে ওই ভেঙে ভেঙে যে মক টেস্টটার কথা আমি বলছি, এটা তুমি কোথায় দেবে? দেখো, যদি তুমি কোনো স্যার বা ম্যাডামের কাছে পড়ো বা কোনো ইনস্টিটিউশনে পড়ো, তাহলে তো তারাই মক টেস্টের ব্যবস্থা করছেন এখন নিশ্চয়ই। হয়তো তাদের কাছে এর থেকে বেটার আইডিয়া আছে, তারা হয়তো তোমার প্রিপারেশনটা এর থেকে বেটার করছেন। ফলে সেক্ষেত্রে তো এটা ফলো করার কোনো মানে হয় না। আমি বলতে চাইছি যে মক টেস্টটা তোমাকে দিতে হবে ওইটা, এবার সেই স্যার ম্যাডামরা যেভাবে নেবেন তোমরা সেভাবে দেবে। আর যদি তুমি গ্রুপ স্টাডি করো, মানে তোমরা ধরো 3, 4, 5 জন মিলে একসঙ্গে পড়ছো, সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো যে তোমরা এক একজন এক একটা মক টেস্টের দায়িত্ব নিতে পারো। ধরো তোমরা যদি 5 জন গ্রুপে থাকো, তাহলে প্রথম 5টা মক টেস্টের মধ্যে একটা তুমি, একটা আরেক বন্ধু, একটা আরেক বন্ধু, এই করে 5জন বন্ধু 5টা মক টেস্ট তৈরি করার দায়িত্ব নাও। সবাই খুব আন্তরিকতার সাথে মক টেস্ট রেডি করতে হবে প্রশ্নগুলো। এবার তুমি একটা রেডি করলে বাকি 4টে ভালো প্রশ্ন তুমি পেলে, এইভাবে তোমরা প্রিপারেশনটা এগোতে পারো। আর যদি তুমি ইন্ডিভিজুয়াল হও, যে না আমার কোনো বন্ধুবান্ধব নেই, আমি একাই প্রিপারেশান নিচ্ছি, সেক্ষেত্রে আমি বলবো যে একটু কঠিন। মানে আসলে বাজারে না এই জাতীয় মক টেস্টের কোনো সিরিজ পাওয়া যায় না। মানে আমি জানি না এখন বেরিয়েছে কিনা, আমি সেভাবে দেখিনি। ওকে, সেরকমটা হলে ভালো হতো। বাট বইগুলোতে যেটা হয়েছে সেটা হলো যে ওই টপিকের নিচে নিচে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, আর তারপরে ওই ফুল মক টেস্ট টাইপের কিছু রয়েছে, বা হয়তো একটা বড় বড় সেকশান ধরে ধরে কিছু রয়েছে। তো তোমরা অ্যাটলিস্ট সেরকম দেখে টেকে যেটা তোমার মনে হয় যে এইটাতে একটু মোটামুটিভাবে একটু স্টেপ বাই স্টেপ খানিকটা গোছানো গোছানো আছে, সেই রকম কোনো একটাকে দেখে তোমরা সেইভাবে প্রিপারেশানটা নিতে পারো। ওকে, আর অগস্টে তো ফুল মক টেস্ট তুমি যখন শুরু করবে, তখন তো ফুল মক টেস্টের প্রচুর সেট বাজারে। ফুল মক টেস্ট করাটা অ্যাকচুয়ালি খুব সহজ, ফাঁকিবাজি কাজ করাও যায় অনেক সময়। কিন্তু এই স্টেপ বাই স্টেপ ধরে ধরে, মানে এই ধরো পুরো আমার এখানে যেমন 60টার কাছাকাছি মক টেস্টে পুরোটা কমপ্লিট। এবার এইটা করতে অনেকটা সময় লাগে, যেহেতু ওই ধাপে ধাপে ওই টপিকগুলোর ওপরে সেইভাবে কোশ্চেন সেট করতে হয়, এই কারণে। তবে তুমি বাজারে এরকম কিছু পেয়ে যাবে, সেখান থেকেই তুমি এটা নিয়ে নিতে পারো। ওকে, আমার মতে তোমাদের জন্য এটাই সব থেকে বেস্ট প্রিপারেশানের হবে। দু একটা জায়গাতে যদি তোমার আটকে যায়, তুমি সেটা কোনো স্যার ম্যামকে জানাতে পারো। হ্যাঁ, এখন তো ইউটিউবে অনেক স্যার ম্যাডামরা ক্লাস দেন এবং তারা সবাই কিন্তু ভালো, আমি যতটুকু দেখেছি। তো তাদের ওখানে তুমি মেসেজ করতে পারো, তাদেরকে তুমি জিজ্ঞাসা করতে পারো। আমার ক্ষেত্রে আমি বলবো যে তোমরা এটা করতে পারো যে ইউটিউবে আমার যে কমেন্ট বক্স আছে ওখানে তুমি একটা কমেন্ট করলে, বা ফেসবুকে আমার যে পেজ আছে ওখানে তুমি একটা কমেন্ট করলে। ওকে, আমি তোমাদের কমেন্টগুলো পড়ি, কিন্তু হয় কি যে ব্যস্ততার জন্য না আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে রিপ্লাই দেওয়াটা একটু কঠিন হয়ে পড়ে। আমি চেষ্টা করব এবার থেকে অ্যাটলিস্ট হার্ট সাইনটা দেওয়ার, কারণ একজন স্টুডেন্ট সে আমার ভিডিওটা দেখছে, দেখার পরে সে একটা কমেন্ট করছে ভালোবেসে, সেখানে আমার এটুকু অন্তত উচিত যে তোমার এই কমেন্টটার জন্য তোমাকে একটা থ্যাঙ্কস জানানো। তো আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে একটু কানেক্টেড হওয়ার। ওখানে তোমরা যদি তোমাদের প্রশ্নগুলো লিখে রাখো, তাহলে হয়তো ওখানে ইন্ডিভিজুয়ালি আমি উত্তরটা দিতে পারলাম না, কিন্তু পরে কোনো একটা ভিডিওতে হয়তো আমি 5টা 7টা প্রশ্ন নিয়ে একসঙ্গে একটা ভিডিওতে অ্যান্সারটা দিয়ে দেবো। ঠিক আছে, এইরকমভাবে হবে, সেখানে তুমি দেখে নিতে পারবে। দেখো, সেকেন্ড ক্যাটাগরি আমি তাদেরকেই বলেছি যারা মোটামুটি তৈরি, কিন্তু খুব একটা ভালোও নয়, আবার একেবারে নতুন আনকোরা এমনও নয়। তোমাদের যদি এমন হয় যে মোটামুটিভাবে তুমি জানো যে কতটুকু আমার বাকি আছে, কতটুকু আমার নিতে হবে, কতটুকু পড়লে আমি কভার করে ফেলতে পারবো, এই আইডিয়াটা যাদের হয়ে গেছে তারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছো।
এবং মোটামুটিভাবে সিলেবাস মানে ধরো কথার কথা নোট তোমার পুরোটা নেই কিন্তু অনেকটা আছে, এবং যেটা আছে সেটা বেশ ভালো, কিন্তু আরেকটুখানি ওই নোটের মধ্যে কিছু পেলে কমপ্লিট হয়ে যেত। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমরা আমার যে ব্যাচটা, সেই ব্যাচটা বেসিক্যালি তোমরা যদি পড়তে চাও পড়তে পারো, কারণ সেই ব্যাচে একেবারে নতুন কিছু শেখানো হবে না ধরে ধরে। যেটা হবে ওই আগের ভিডিওর অংশে আমি যে মক টেস্টার যে রুটিনটা শেয়ার করেছি, ওটাই বেসিক্যালি আমার স্টুডেন্টদের প্রতি সপ্তাহের পড়া এবং মক টেস্টের রুটিন। যারা আমার কাছে পড়ছে তারা বেসিক্যালি সপ্তাহে 2টো করে টেস্ট দেয়। টেস্ট আপলোড হওয়া থাকে, কিন্তু আমি বলেছি তোমরা 2টো করে দেবে। একটা হচ্ছে বুধবার সন্ধেবেলা, একটা হচ্ছে শনিবার সন্ধেবেলা। ওকে, এবার যেটা হবে যে ধরো তাতে করে কি হয়, 3 দিন সময় পাচ্ছে, মোটামুটি একটু তো স্পিডে এগোতে হবে, তা না হলে তুমি আর কবে প্রিপারেশান নেবে আর কবে পরীক্ষা দেবে। তাহলে এইভাবে করলে জুলাইয়ের 25 তারিখে পুরো সিলেবাসটা 2বার কমপ্লিট হয়ে যাবে। তারপর থেকে এবার একটু বেশি বেশি পরিমাণ নিয়ে দেবে। এবার তাহলে হবে কি, যেটা হয় অ্যাকচুয়ালি আমাদের ওখানে পড়ায়, সেটা হচ্ছে যে ধরো সপ্তাহে 9-10-এ 2 দিন পড়া হয়, 11-12-এ 3 দিন। ওকে, যেটা হয় যে ধরো 2 দিন 9-10-এ পড়া, সেই 2 দিনে কি হয়, ওই সপ্তাহের যে যে সিলেবাসটা রুটিনে, মানে ওই যে মক টেস্টে যতটুকু অংশ কভার করা হবে, ওই অংশটুকুর ওপরে স্টুডেন্টদের যদি কোনো কোয়ারি থাকে কোনো জায়গায়, সেটা ওরা উত্থাপন করে, ওখানে সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়। ঠিক আছে, এইভাবে এগোনো হয় আর কি। মানে ওখানে এমন না যে ধরে ধরে পড়া হয়, এরকমটা আর সুযোগও নেই অ্যাকচুয়ালি। তুমি বাড়িতে পড়ছো, তুমি নোট পড়ছো, সাহিত্যের ইতিহাসের একটা বই পড়ছো, তার সাথে মানে বেসিক্যালি তো পড়তে হবে না, নোটের সঙ্গে একটা সাহিত্যের ইতিহাস বই, অ্যাটলিস্ট একটা বই পড়তে হবে। ব্যাকরণে একটা নোট থাকে, সেই নোটের সঙ্গে আবার বামনদেব চক্রবর্তীর বইটা কমপ্লিট করে ফেলতে হবে। বামনদেব চক্রবর্তীর বইটা কমপ্লিট করে ফেললে তারপরে অন্যান্য যে বইগুলো আছে সেই বইগুলোর ওপর থেকে আরও বেশি উদাহরণ প্র্যাকটিস করা সম্ভব। এইভাবে এগোতে হবে। ওকে, তো এইগুলো করতে গিয়ে যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলো মার্ক করে রাখলে ক্লাসে ওই জায়গাগুলো থেকে আমি কোয়ারিগুলো সলভ করি, আর জুলাই মাস থেকে আমি পড়া ধরবো। ঠিক আছে, মানে সারাদিনে পড়ে ফেললো, সন্ধেবেলা যখন আমার কাছে পড়ার টাইম হলো তখন ওইগুলো আমি মানে লাইভ ক্লাসে পড়া ধরবো। তাতে করে কি হবে, লাইভ ক্লাসে স্যার পড়া ধরবেন, এতে করে মানে রপ্ত হওয়া যায় বেশি। তারপরে মক টেস্টটা দিয়ে পুরো বিষয়টাকে মপ আপ করে নিলে এরকম। তো এক্ষেত্রে তোমরা যদি চাও তাহলে ভর্তি হতে পারো, কিন্তু একেবারে নতুন কিছু শেখানো হচ্ছে না, ওই যেখানে যেখানে ডাউটগুলো আছে সেইগুলোই ক্লাসে ক্লিয়ার করা হবে। 3 নম্বর যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে দেখো এটা একেবারে নতুন। তুমি যদি এই ক্যাটাগরির মধ্যে পড়ো, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে দেখো, আমার কাছে তোমাদের এই ক্যাটাগরি থেকেই অনেকে পড়ার জন্য মেসেজ করেছে। এখন আমি যেটা বলছি, দেখো 2-1জন আমার কাছে ভর্তিও হয়েছে তোমাদের এই রকম। আমি বুঝতে পারিনি, ভর্তিটা যেহেতু অন্য একজন নেয়, ফলে ভর্তি হওয়া পর্যন্ত তো আর আমি থাকি না, ভর্তি হওয়ার পরে আমি তাদের সঙ্গে কথা বলে বুঝতে পারি। এবার তারা খুব সমস্যাতেই পড়েছে, কষ্ট হচ্ছে তাদের। হ্যাঁ, মানে ধরে ধরে আলোচনা করতে পারলে তাদের ভালো হতো, সেটা হচ্ছে না, তো তাদের একটু অসুবিধা হচ্ছে। তোমাদের ক্ষেত্রে আমি বলবো যে দেখো, তোমাদের যেটা উচিত সেটা হচ্ছে প্রতিদিন এমন একটা স্টাডি প্রোগ্রামের মধ্যে ঢোকা উচিত যেখানে প্রতিদিন তুমি 5 ঘন্টা ক্লাস করবে। 5 ঘন্টা মানে 4 থেকে 5 ঘন্টা শুধু ক্লাস, ক্লাস বলছি আমি, তোমার নিজের পড়া নয়, ক্লাস করবে। কথাটা কি বোঝা গেল? এটা কীরকম হবে, অ্যাটলিস্ট 3 ঘন্টা প্রতিদিন, মানে সোম থেকে শুক্র 5 দিন সপ্তাহে 3 ঘন্টা করে তুমি যদি ক্লাস করো, মিনিমাম ম্যাক্সিমাম 5 ঘন্টা, তবে তুমি গোটা সিলেবাসটাকে একবার শেষ করে ফেলতে পারবে জুলাইয়ের 25 তারিখের মধ্যে। বোঝানো গেল আমার কথাটা? এইটা তোমার প্রথম দরকার, যে ওই যে সিলেবাস চর্যাপদ থেকে শুরু করে একেবারে রবীন্দ্রনাথের নাটক, ওকে, সাহিত্যের ইতিহাসে তোমার কি বলে কলিঙ্গ দেশ থেকে শুরু করে একেবারে কোনির শেষ চ্যাপ্টার, ক্লিয়ার? তারপরে তোমার কি থাকলো, ব্যাকরণ, ধ্বনির শ্রেণী বিভাগ থেকে শুরু করে একেবারে বাচ্য পর্যন্ত পুরো সিলেবাসটা ধরে ধরে তোমার শেষ করা উচিত, এবং সেটা
খুব স্পিডে শেষ করতে হবে, মানে এমন না যে তুমি তো অনন্ত সময় পাবে না। জুলাইয়ের 31 জুলাই তোমার ডেডলাইন, এর মধ্যে তোমাকে এই সিলেবাসটা কমপ্লিট করতে হবে। এখন কথা হচ্ছে সেইটা করতে গেলে তোমাকে প্রতিদিন 3 থেকে 5 ঘন্টা তোমাকে ক্লাস করতে হবে। আমি তোমাদের জন্য সেই ক্লাসটা প্রোভাইড করতে পারবো না, আমার সেই সময়ও নেই, সেই এনার্জিটাও নেই, যেহেতু আমার ওই মক টেস্টের কোশ্চেনগুলো রেডি করতে হয়। ওকে, তো এই কারণে তোমরা আমার মানে তোমাদের জন্য আমার কোনো ব্যাচ নেই, ফলে তোমরা আমাকে পড়ার জন্য রিকোয়েস্ট করো না। আমার কাছে এসে তোমাদের কোনো লাভ হবে না, বুঝতে পারলাম? তোমার শক্তি, টাকা পয়সা সব কিছু অপচয় হবে। এজন্য আমি তোমাদের জন্য একটা ভাবনা ভেবেছি, বেটার হয় তুমি যদি অন্য কোনো টিচার যারা তোমাকে নিশ্চিতভাবে কথা দিতে পারেন যে হ্যাঁ আমি পড়িয়ে দেব, সেই রকম স্যার ম্যাডামের কাছে তোমরা ভর্তি হতে পারো। কিন্তু আমার যতটুকু, আমি অতটা বুঝি না, মানে আমার বোধ বুদ্ধিও খুব একটা সুচালু নয়, ধারালো নয়। তবে আমি যেটুকু বুঝি আমার সীমিত বুদ্ধিতে, যে এই সময়টাতে এই কাজগুলো হওয়া কঠিন। ওকে, তো আমি যেটা করতে পারি, আমি তোমাদের জন্য একটা ভাবনা ভেবেছি, সেটা হলো এই, তোমরা চাইলে এই প্রোগ্রামটাতে যুক্ত হতে পারো। সেটা হচ্ছে আমি ইউটিউবে, তুমি দেখবে চর্যাপদের ভিডিওটা আপলোড করা আছে, দেখবে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনির ভিডিও আপলোড করা আছে শ্রেণীবিভাগ। ওকে, এই রকম করে আমি ভিডিও আপলোড করে দেব ইউটিউবে। মানে তোমাকে ধরে নিতে হবে যে আমি দাদার কাছে পড়ছি, এটা তোমাকে ধরতে হবে। এবং আমি ধরো আজকে জুন মাসের 16 তারিখ, তাহলে এই 1.5 মাস, জুন মাসের এই 15 দিন ধরে নিলাম, 14 দিন, আর ওইদিকে জুলাই মাসের 31, এই 1.5 মাসের মধ্যে আমি দাদার কাছে পুরো সিলেবাসটা কমপ্লিট করব। মানে ধরে নাও যে আমি তোমাদের জন্য একটা ব্যাচ স্টার্ট করছি, সেটা ইউটিউবে। তাহলে এই 1.5 মাসের মধ্যে আমি পুরো সিলেবাসটা তোমাদেরকে ওখানে কভার করে দেব। ক্লিয়ার? এটা কি হবে, বেসিক্যালি আমার পুরনো যে ক্লাসগুলো আছে না, তার কিছু কিছু ক্লাস আমার রেকর্ড করা আছে। তো আমি সেই রেকর্ডের মধ্যে, দেখো একটা ক্লাস তো 1 ঘন্টা বা তার একটু বেশি হয়, বা কখনো 1 ঘন্টার একটু কম হয়। সেই ক্লাসে ধরো কোনো একটা ক্লাসে আমি শুধু চর্যাপদ পড়িয়েছি, তার মানে ওই 50 মিনিট বা 1 ঘন্টায় শুধু চর্যাপদ পড়া হয়েছে। ওকে, তো যেটা ওই ক্লাসটা আমি তোমাদেরকে আপলোড করে দেব ইউটিউবে। এতে করে কি হবে, তুমি ওটাকে ক্লাস হিসাবে ট্রিট করবে, মানে ইউটিউবের একটা ভিডিও হিসাবে না, একেবারে যে আমার প্রতি দিন এরকম করে আমি ভিডিও পেতে থাকবো এইভাবে। তাহলে তুমি রুটিন অনুযায়ী তুমি প্রথমে চর্যাপদ করলে, পরের দিন তুমি শ্রীকৃষ্ণ কীর্তন করলে, তারপরের দিন তুমি যেটা আসবে বৈষ্ণব পদাবলী শুরু হতে পারে, মঙ্গলকাব্য শুরু হতে পারে, সেখান থেকে পরপর করে এগোলে। এইভাবে তুমি প্রতিদিন সোম থেকে শুক্র তুমি সাহিত্যের ইতিহাস করবে, মানে একটা সাহিত্যের ইতিহাসের ক্লাস করবে। আমি একসঙ্গে অনেক ভিডিও আপলোড করে দেবো, আশা করি এই জুনের মধ্যে আমি সব ভিডিও আপলোড করে দেবো, আশা করি। ওকে, সেগুলো অতটা এডিট ফেডিট করার সুযোগ হবে না আমার। তোমরাও যেটা করবে একটু কেটে কুটে, মানে আমি চেষ্টা করব যে ভিডিওগুলোতে একটু অপ্রয়োজনীয় কথা কম হয়েছে, কারণ লাইভ ক্লাসে কি হয়, একটা বড় ক্লাস, সেখানে সব দিক দিয়ে অ্যানালিসিস করে করে বলা হয়, তো একটু লেন্দি হয়, এই জন্য মানে একটু অপ্রয়োজনীয় মনে হয় অনেক সময়। তোমরা যেটা করবে যে ওই ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিতে পারো। সেক্ষেত্রে ধরো একটা কোনো ভিডিও আছে 40 মিনিটের, তাহলে স্পিডটা বাড়িয়ে দিলে হয়তো 30 মিনিটে শেষ হয়ে গেল, এটা হতে পারে। আবার এমন হতে পারে যে কিছুটা অংশ মনে হচ্ছে আমার অপ্রয়োজনীয়, তাহলে একটু টেনে আমি এগিয়ে দিলাম, এটা হতে পারে। যেভাবে খুশি তুমি ওখান থেকে তোমার যতটুকু প্রয়োজন তুমি সেইটুকু নিয়ে নিলে। ওকে, এইভাবে প্রতিদিন তুমি একটা টাইম করে নেবে। ধরো আমি যদি তোমাদের পড়াতাম, তাহলে আমি কি করতাম, তোমাদের তো একটা রুটিন দিতাম যে সোমবার দিন এইটার সময় আমার এই হবে, এইটার সময় এই হবে। তাহলে ধরে নাও যে প্রতিদিন তুমি 3টে জিনিস পড়বে আমার কাছে, একটা হচ্ছে সাহিত্যের ইতিহাস, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে ব্যাকরণ। প্রতিদিন এই 3টের ভিডিও তুমি দেখবে, ভিডিও তুমি পাবে, আমি কথা দিচ্ছি আপলোড করে দেব। সাহিত্যের ইতিহাসে তাহলে তুমি ধরলে সোমবার তুমি ধরো একটা টাইম সেট করলে, সোমবার বেলা 10টা থেকে আমি সাহিত্যের ইতিহাস পড়ব, কথার কথা। বেলা 11টা বা 12টা বা 2টোর থেকে আমি টেক্সট পড়ব, বা সন্ধ্যে 6টার থেকে আমি ব্যাকরণ পড়ব। তাহলে ঠিক ওই টাইমে তুমি রুটিন সেট করে নাও,
ঠিক ওই টাইমে তুমি সাহিত্যের ইতিহাসের ভিডিও দেখা শুরু করে দিলে, চর্যাপদ হয়ে গেল, মঙ্গলবার শ্রীকৃষ্ণ কীর্তন দেখলে, বুধবার পরের ভিডিওটা দেখলে। ওকে, আমি সেইভাবে ওখানে পরপর ভিডিওগুলো রেখে দেবো, তোমরাও পরপর করে ভিডিওগুলো দেখে নেবে। পরিষ্কার হলো ব্যাপারটা? তাহলে হবে কি, জুলাইয়ের 25, আমি ধরে নিলাম জুলাইয়ের 31, এর মধ্যে তুমি প্রতিদিন অ্যাটলিস্ট 3 ঘন্টাতে 3টে করে ভিডিও দেখে তুমি ক্লাস নিয়ে, নোট নিয়ে, ধরো তুমি একটা স্টাডি মেটেরিয়াল না জোগাড় করার চেষ্টা করো, বা তুমি যদি লিখে নিতে পারো ভালো, অতটা সময় যদি তোমার থাকে, কিন্তু এখন তো যেহেতু সময় কম, সেহেতু তুমি একটা স্টাডি মেটেরিয়াল জোগাড় করলে ভালো হয়। দেখো আমার ক্লাসে সেখানে স্টাডি মেটেরিয়াল শেয়ার করেই আমি পড়াবো, কিন্তু ওই স্টাডি মেটেরিয়ালটা তো থাকবে ভিডিওর মধ্যে। হ্যাঁ, ন্যাচারালি ওটার স্ক্রিনশট নেওয়া যেতে পারে, কিন্তু ওটা তো তোমার কাছে একটা স্টাডি মেটেরিয়াল থাকলে কি হবে, তোমার প্রচুর জিনিস টুকতে হবে না। সেক্ষেত্রে যে স্যার ম্যাডামরা স্টাডি মেটেরিয়াল বিক্রি করেন, তুমি তাদের কাছ থেকে এটা কিনে নিতে পারো। ওকে, এই হচ্ছে বিষয়। আমি জানি না আমার এই স্টাডি মেটেরিয়ালটা তোমাদের মধ্যে এটা দেওয়ার মতো মানে আমার সুযোগ হবে কি না, কারণ এত ব্যস্ততার মধ্যে এগুলো প্রিন্ট করা একটা খুব ঝামেলার ব্যাপার, আর আমি পিডিএফ শেয়ার করি না। ওকে, সেই কারণে আমি জানি না যে এটা তোমাদের সঙ্গে এটা করা সম্ভব হবে কি না, তবে চেষ্টা করব। এই মুহূর্তে হয়তো হবে না, একটু দেরি হবে। তো তোমরা যদি একটা স্টাডি মেটেরিয়াল হাতে নিতে পারো, সেক্ষেত্রে হবে কি, যে ওই ভিডিও দেখলে, ভিডিওতে ক্লাসে পরিষ্কার হয়ে গেল তোমার। এবার তুমি দেখলে যে শুধু আমি এই কতগুলো তথ্য আমি এখান থেকে টুকে নিই, তাহলে হয়ে যাবে, সবটা টোকার দরকার হচ্ছে না, ক্লাসটা হয়ে গেল। এইভাবে তুমি পুরোটা দেখে ফেললে। জুলাইয়ের 31 তারিখে তুমি যদি গোটা সিলেবাসটা শেষ করে ফেলতে পারো, এটাই তুমি টার্গেট করো যে 45 দিনে আমি গোটা সিলেবাসটা শেষ করে ফেলবো, পারবে তুমি। যদি প্রতিদিন তুমি সাহিত্যের ইতিহাসের একটা করে ভিডিও, একটা করে ক্লাস তুমি যদি করো, ব্যাকরণের প্রতিদিন যদি একটা করে ক্লাস করো, বা একদিন পর একটা, একদিন পর একদিন একটা, তাহলে তুমি দেখবে সিলেবাস শেষ হয়ে যাবে তোমার। যখনই শেষ হয়ে যাবে, অগস্টের 1 তারিখ থেকে আমি তোমাদের জন্য একটা মক টেস্টের ব্যবস্থা করব। তোমরা যদি অন্য কোথাও পাও তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি কোথাও না পাও তাহলে আমাকে জানালে আমি তোমাদেরকে অগস্টের 1 তারিখ থেকে আমি তোমাদের পরীক্ষা পর্যন্ত মক টেস্টের, তোমাদের মতো করে ওই সময়ের উপযোগী করে আমি মক টেস্টের একটা ব্যবস্থা করব। তাহলে সেইভাবে ধাপে ধাপে তোমরা যদি ওই সময়টায় ওই মক টেস্টগুলো দিতে থাকো, তাহলে তোমাদের এই পুরো ব্যাপারটা রপ্ত হয়ে যাবে। আশা করি পরীক্ষার হলে তোমরা অনেক কনফিডেন্স নিয়ে তোমরা যেতে পারবে। এটা হচ্ছে যারা একেবারেই মানে কোথাও পড়বে না বা কিছু এরকম, তাদের জন্য। আর যদি তোমরা অন্য কোনো টিচার ভালো পেয়ে যাও না, যে টিচার সমস্ত সিলেবাসের সমস্ত অংশটুকু কভার করে দেবেন, অনেকেই হয়তো পারবেন, আমি পারবো না বলে কি আর সবাই পারবে না, অনেকেই পারবেন, তুমি তাদের কাছে চলে যেতে পারো। সেক্ষেত্রে তোমার এই ভিডিওর এই আলোচনার কোনো মানে হয় না। কিন্তু যারা সেরকম কোনো জায়গায় যাবে না, নিজেরা পড়বে, তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা এইটা করতে পারো, আমি তোমাদের জন্য এইটুকু করতে পারি। দেখো, আমি যে কথাটা তোমাদেরকে সবাইকে বলতে চাইছি সেটা হচ্ছে এটা, যে সত্যি কথা বলতে কি, এত বড় সুযোগ আমাদের এসএলএসটির ইতিহাসে কিন্তু এর আগে আসেনি। আমাদের বাংলাতে এতগুলো সিট আসেনি। 16 টিচারদের কথা মাথায় রেখেই আমি বলছি কথা, ওটা নিয়ে তোমরা চিন্তা করো না, তোমাদের মাথা থেকে ওটাকে আউট করে দাও। তাদের ভাবনা তাদের আছে, তাদের ওটা বাদ দিলেও তোমাদের যে সিটগুলো পড়ে থাকছে সেটাও হিউজ। এজন্য বলছি, বিশেষ করে এবার আমি যেটা দেখলাম যে এসসি কমিউনিটিতে যারা নাকি মেল ফিমেল এবং ফিমেল ক্যাটাগরিতে আছো, দুই গ্রুপেরই, ফিমেলদের তো খুবই সুযোগ, মেল ফিমেলদেরও অনেকটা সুযোগ, ঠিক আছে, অন্য ক্যাটাগরিতেও আছে। আমি একটা যেটা এর আগে দেখা যেত যে এসটিতে না অনেকটা সিট থাকতো যেগুলো ফিল আপ হতো না, কিন্তু প্রতি বছর ক্যারি করে যেত। আমি ভেবেছিলাম যে এসটিতে যদি ওরকম 700-800 সিট ব্লক হয়ে থাকে তাহলে হয়তো দেখাচ্ছে অনেকটা, কিন্তু সেটা হয়তো কমে আসতে পারে, 9-10-এর কথা বলছি। কিন্তু দেখলাম যে না, এসটিতে ওই প্রপোর্শনালি সিট আছে, সুতরাং বাকি সিটগুলো নষ্ট হয়নি, সব সিটই কোনো না কোনো ক্যাটাগরির মধ্যে রয়েছে। সুতরাং চিন্তা নেই, সবাই ভালো করে প্রিপারেশন নাও। 11-12-এও কম সিট নেই। যারা 11-12-এর জন্য ভাবছো তাদের ক্ষেত্রে বলা, তাদেরও কিন্তু সিট কম নয়। ওকে, 11-12-এ আমাদের টিচারের সংখ্যাটা কম আছে, ফলে চিন্তা করো না। যে যেটা দিতে চাইছো ফুল কনফিডেন্সের সঙ্গে তুমি যদি লেগে থাকো,
আমার মনে হয় যে তোমরা সফল হবেই এবছর। আর এবছর ব্যর্থ হলে সত্যি কথা বলতে কি অন্যের দিকে আর আঙুল তুলতে পারবে না, নিজের দিকেই আঙুল তুলতে হবে। ওকে, দুটো জিনিস, এক হচ্ছে সিট সংখ্যা অনেক বেশি, সর্বকালের রেকর্ড আমাদের বাংলাতে, অ্যাটলিস্ট এটুকু আমি যতটুকু দেখলাম। সেকেন্ড হচ্ছে ওই যে কথাটা অন রেকর্ড বলা যায় না, সেটা হচ্ছে যে কিছু ভয় আমরা পাই, ক্ষমতাবান মানুষেরা অনেক ভাবে আর কি, যারা নাকি আমার তোমার মতো সাধারণ মধ্যবিত্ত মানুষ, তাদেরকে বঞ্চিত করে। এবার সেই সুযোগ অনেক কম। অনেকে অনেক রকম বলবে হাবিজাবি কথা, কিন্তু বাস্তবতা আমি যেটুকু বিশ্বাস করি, সুপ্রিম কোর্টের এত বড় একটা ইসের মধ্যে এতটা বুকের পাটা আমার মনে হয় না হবে মানুষের, যে এখান থেকে তোমাকে আমাকে বঞ্চিত করবে। সুতরাং এই সবগুলো মাথা থেকে আউট করে দিয়ে পজিটিভ মাইন্ডসেট নিয়ে লেগে যাও, অন্য কোনো দিকে তাকিও না, সাফল্য নিশ্চিত। ওকে, আর প্রচুর পরিমাণে হাবি জাবি এটা ওটা দেখে সময় নষ্ট করো না। ফেসবুক ঘেটে কোনো লাভ আছে ভাই? কোনো লাভ নেই, অকারণ। আগামী 3টে মাস ফেসবুক দেখো না, এসব রিল ফিল হাবি জাবি, এটা কোনো শিক্ষিত লোকের কাজ? তুমি বলো তো, এগুলো করো না। চাকরিটা পেয়ে গেলে তুমি ভেবে দেখো, মানে শুধু কল্পনা করো, আজকে জুনের 16 তারিখ, ডিসেম্বরে জয়েনিং, জানুয়ারি মাসে খুব বেশি হলে ফেব্রুয়ারি মাসে তুমি প্রথম মাসের মাইনা পাবে। জাস্ট ভাবো, জীবন বদলে যাবে, জীবন বদলে যাবে। এজন্য নষ্ট করো না সময়টা। আমি সেই জানুয়ারি মাসে তখন বলেছিলাম যে এই বছরটা ভালো করে খেটে নাও, এরকম বছর তোমার জীবনে আর কোনো দিন আসবে না। এখন আজ আবার বলছি, খাটো, এই বছরটাকে তোমার করে নাও, এই পরীক্ষাটাকে তোমার করে নাও। এটাই হচ্ছে জীবন। ভালো থেকো সবাই, শুভরাত্রি সবাইকে, পড়ো।